Assalamu alaikum, dear students and my dear viewers. This is Ahmedul Islam. I work as an assistant teacher of English. Today's my topic name is object. What is object? বা definition of object বা আইডেন্টিফাই দ্য অবজেক্ট, আমরা কিভাবে অবজেক্টকে নির্ণয় করি। আমরা একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট ভার্ব অনেক সময় এক্সটেনশন বলি বা অনেক সময় আমরা অবজেক্ট বলি। তো আজকে দেখব অবজেক্ট বিষয়টা আসলে কি, অবজেক্ট কিভাবে আমরা শনাক্ত করতে পারবো, অবজেক্ট কিভাবে আমরা চিহ্নিত করতে পারবো, সেইগুলো মেকানিজমগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকের বিষয়টা কি, অবজেক্ট। অবজেক্ট মানে হলো কর্ম, অবজেক্ট মানে হলো কর্ম। হোয়াট ইজ অবজেক্ট? অবজেক্টকে চেনার জন্য একদম সহজ একটা উপায়, যে ভার্বকে বাংলাদেশ যদি বলি ক্রিয়াকে, হ্যাঁ, যদি ভার্বকে বা ক্রিয়াকে হোয়াট বা কি বা হোম বা কাকে দ্বারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে তাকেই আমরা বলবো অবজেক্ট। তাহলে ডিফিনিশনটা কি বা হোয়াট ইজ অবজেক্ট, এর মানেটা দাঁড়ালো কি, যে ভার্বকে বা ক্রিয়াকে কে বা কারা দিয়ে বা কি দিয়ে, হ্যাঁ, যদি প্রশ্ন করি যে উত্তরটা পাওয়া যাবে সেটাকেই আমরা কি বলবো, সেটাকেই অবজেক্ট বলবো। আবারও ক্লিয়ার করছি, যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে তাকেই আমরা কি বলবো, অবজেক্ট বলবো। এখন আমি দুইটা এক্সাম্পল লিখে রেখেছি, যে হি গিভস মি আ পেন, হি গিভস মি আ পেন। এখানে এইটা একটা অবজেক্ট, এইটা একটা অবজেক্ট। একটা সেন্টেন্সে দুই বা ততোধিক অবজেক্ট থাকতে পারে, অসুবিধা নাই। আবার একটা সেন্টেন্সের অবজেক্ট নাও থাকতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন অবজেক্ট থাকবে তখন একটা ফর্মুলারিটি মেনটেন করতে হয়। তো এখানে যে হি গিভস, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গিভস হলো ভার্ব, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হয় যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো হি গিভস মি, এখানে মি একটা অবজেক্ট, আ পেন একটা অবজেক্ট। এখানে দুইটা অবজেক্ট আছে, একটা সেন্টেন্সের মধ্যে দুই বা ততোধিক অবজেক্ট থাকতে পারে। এখন দেখেন এখানে কি ভার্বকে প্রশ্ন করা যায়, কি দিয়েছিল, পেন দিয়েছিল। এখন কি দিয়েছিল, পেন দিয়েছিল, তাহলে পেনটা কি, অবজেক্ট। ওকে, এখন প্রশ্ন করেন যে কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। তাহলে কি, ভার্বকে প্রশ্ন করেন কাকে দিয়েছিল, গিভ মানে তো দেওয়া, তাই দেওয়ার আগে কাকে দিয়েছিল বা কাকে দেয়, আমাকে দেয়। আমাকেটা কি হয়ে গেল, একটা অবজেক্ট হয়ে গেল। আবার ভার্বকে কি দিয়েছিল প্রশ্ন করেন, তখন কি পাওয়া যাবে, পেন পাওয়া যাবে। তাহলে পেন এবং মিটা হলো কি, এই বাক্যের অবজেক্ট। তো এখানে কিন্তু দুইটা অবজেক্ট আমরা পেয়ে গেছি অলরেডি। নেক্সট অন কি আছে, যে রানা টিচেস আস ইংলিশ। কি বলেছি, রানা টিচেস আস ইংলিশ। এখানেও একটা বাক্যে দুইটা অবজেক্ট দেওয়া আছে, আস একটা অবজেক্ট, ইংলিশ একটা অবজেক্ট, একটা বিষয়, তাই না। ইংলিশটা হলো একটা বিষয়, আসটা হলো একটা প্রোনাউন। ওকে, তো এখানে কি বলেছে, রানা টিচেস আস ইংলিশ। এখানে এই বাক্যটার অবজেক্টও কয়টা, দুইটাই। বাক্যের অবজেক্ট কয়টা, দুইটা, একটা হলো আস আর একটা হলো ইংলিশ। এখানে প্রশ্ন করেন কাকে শিক্ষা দেয়, রানা কাকে শিক্ষা দেয় বা কাকে শিক্ষা দেওয়া হচ্ছে, আজ আমাদেরকে। কাদের শিক্ষা দেওয়া হচ্ছে, আজ আমাদেরকে। ভার্বকে প্রশ্ন করেন কাদের শিক্ষা দেওয়া হচ্ছে, আমাদেরকে। কি শিক্ষা দিচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন, ইংলিশ শিক্ষা দিচ্ছেন। তাহলে আমরা কিন্তু এই হোয়াট ইজ অবজেক্ট, এখান থেকে আমরা যদি বুঝতে পারি যে ভার্বকে, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা বা হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাকে আমরা অবজেক্ট বলবো। তাহলে অবজেক্ট চিনতে কিন্তু আমাদের আর ভুল হবে না। তো এখানে কি বলেছি, অবজেক্ট। একটি বাক্যে এক বা একাধিক অবজেক্ট বসতে পারে, একটি বাক্যে
এক বা একাধিক অবজেক্ট বসতে পারে, একটি বাক্যে অবজেক্ট নাও বসতে পারে। হ্যাঁ, অবজেক্ট নাও বসতে পারে কিন্তু সমস্যা নাই। আর এক বা একাধিক অবজেক্ট বসলেও কোনো সমস্যা নাই, কিন্তু এক বা একাধিক যখন অবজেক্ট বসবে একটা ফর্মালিটি মেনটেন করতে হবে। আচ্ছা, এবং অবজেক্টের পরে কিন্তু অ্যাডভার্বও বসতে পারে, কোনো অসুবিধা নাই। অ্যাডভার্বের পরে মানে আই সিং আ সং, একটা সেন্টেন্স, হি সিংস আ সং ওয়েল। এই যে ওয়েল শব্দটা অ্যাডভার্ব, তো আমরা বলতে পারি যে অবজেক্টের পরে কিন্তু অ্যাডভার্ব বসতেই পারে, কোনো অসুবিধা নেই। সেন্টেন্সের শুরুতেও বসতে পারে, কোনো অসুবিধা নাই। তো ওটা অ্যাডভার্বের চ্যাপ্টারে আমরা শিখে নিব। তো অবজেক্ট কি কি হতে পারে, এখন অবজেক্ট কি কি হতে পারে, আপনার কি কি মনে হয় যে এটা এটা সেটা কি কি অবজেক্ট হতে পারে? আমাদের প্রশ্ন আসতেই পারে মাথায় যে অবজেক্টগুলো আমরা কিভাবে চিনব। অবজেক্ট চেনার উপায় তো বলেই দিছি যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন, যে উত্তরটা পাওয়া যাবে সেটাই অবজেক্ট। এখন অবজেক্ট কি হতে পারে, আলু পটল ঢেঁড়স না কি? তো আমরা প্রশ্ন করতেই পারি অবজেক্ট কি কি হতে পারে। হ্যাঁ, তাহলে অবজেক্ট কি কি হতে পারে সেটা বলবো। দেখেন এখানে যে পেন হয়েছিল, পেনটা কি একটা নাউন, একটা ম্যাটেরিয়াল নাউন, তাই না? পেনটা একটা নাউন, তাহলে নাউন হতে পারে। অবজেক্টটা কি হতে পারে, নাউন হতে পারে। অবজেক্টটা কিন্তু মি, এই মিটা কি প্রোনাউন, তো অবজেক্ট কিন্তু প্রোনাউনও হতে পারে, কিন্তু অবজেক্টিভ ফর্মে হতে হবে, ঠিক আছে? এখন বলছে যে নাউন ফ্রেজও হতে পারে, নাউন ফ্রেজও হতে পারে, তাই না? যে নাউন ফ্রেজও হতে পারে, আবার বলছে জিরান্ডও হতে পারে। তাহলে আমরা কিন্তু দেখলাম যে অবজেক্ট কি কি হতে পারে। এক নম্বরে নাউন হতে পারে, দুই নম্বরে প্রোনাউন হতে পারে, তিন নম্বরে নাউন ফ্রেজ হতে পারে, চার নম্বরে কি হতে পারে, জিরান্ড হতে পারে। তো আমরা কিন্তু জানি জিরান্ড কিভাবে তৈরি করতে হয়, যে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে যেটা নাউনের মতো কাজ করে সেটাকে আমরা জিরান্ড বলি। আর নাউন ফ্রেজ তো নাউন নিয়ে দুইটা তিনটা নাউন নিয়ে একটা যে ফ্রেজ গঠন করবে যার মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে না, সেটা যে নাউন ফ্রেজ। প্রোনাউন তো আমরা চিনি, প্রোনাউন হি সি আই মি উই আস, এগুলো প্রোনাউন, অবজেক্টিভ ফর্ম হতে হবে। নাউন তো আমরা কোনো কিছু নামকেই বুঝি নাউন। তো এই কয়টা জিনিস আমাদের খেয়াল করতে হবে, যে এই চারটা জিনিস আমাদের কি হতে পারে, নাউন বা অবজেক্ট হতে পারে। অবজেক্ট কি কি হতে পারে, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, অ্যান্ড আ জিরান্ড হতে পারে। ওকে, এখন আমরা এখানে তিনটা এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, ট্রান্সিটিভ ভার্ব অলওয়েজ অবজেক্ট নেয়। কি বলছি, যে অবজেক্ট আবার কোন ভার্বগুলো নেয়, যখনই দেখবেন যে অবজেক্ট আছে একটা বাক্যে, যেমন এখানে আমরা লিখেছি এইটা একটা, তাহলে এখানে দেখেন এই ভার্বগুলো কি, এই ভার্বগুলো কিন্তু অবভিয়াসলি ট্রান্সিটিভ ভার্ব। কি ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব মানে সকর্মক্রিয়া যার অবজেক্ট আছে। তাহলে দেখেন এ সং, এ সং, এ সং একটা অবজেক্ট। আমরা কিভাবে বলতে পারি, এটাকে প্রুভ করা যায়, প্রমাণ করা যায় যে এটা হচ্ছে অবজেক্ট, এটাতে প্যাসিভ ভয়েস করা যাবে, প্যাসিভ ভয়েস করা যাবে। আর যদি আমি বলি আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, হি ইজ এ ডক্টর, হি ইজ এ ইঞ্জিনিয়ার, এটাকে প্যাসিভ ভয়েস করা যাবে না। সুতরাং এখানে কি নাই, এখানে কোনো অবজেক্ট নাই, এখানে কমপ্লিমেন্ট আছে। সুতরাং আমরা এখানে যে বলবো যে ট্রান্সিটিভ ভার্ব অলওয়েজ টেকস কি, অবজেক্ট। ওকে, যখন আমরা অবজেক্ট পাবো তখনই ভার্বটাকে আমরা কি বলবো, ট্রান্সিটিভ ভার্ব ধরে নিব। তাহলে দেখেন এখানে কি বলেছে, আই সিং আ সং, শি সিংস আ সং, এটা হলো সিংস ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাথে ভার্বের সাথে এস করা হয়েছে। এটা হলো অবজেক্ট, এটা হলো ট্রান্সিটিভ ভার্ব, এটা হলো অবজেক্ট, এটা ট্রান্সিটিভ ভার্ব। ওকে, ফার্স্ট নাম্বার, দ্য থিফ টোল্ড মি দ্য রিয়েল স্টোরি। কি বলেছে, যে দ্য থিফ টোল্ড মি দ্য রিয়েল স্টোরি। হ্যাঁ, দেখেন যে এই যে দ্য থিপ এটা হলো সাবজেক্ট, টোলটা হলো ভার্ব, অবজেক্ট। অবজেক্ট কিন্তু এই যে প্রোনাউন অবজেক্টিভ ফর্মে আছে, প্রোনাউনটা অবজেক্টিভ ফর্ম আছে। আর দ্য রিয়েল স্টোরি এটা কিন্তু একটা এই যে নাউন ফ্রেজ, এটা কি, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ, তাই না? তো নাউন ফ্রেজ, তো নাউন ফ্রেজও কিন্তু কি হতে পারে, অবজেক্ট হতে পারে, জিরান্ড হতে পারে, প্রোনাউন হতে পারে, নাউন হতে পারে।
তো তাহলে আমরা এটা ধরে নিলাম, এইটা হলো কি ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব, এটা অবজেক্ট, এইটাও কিন্তু আমরা এটা কিন্তু নাউন ফ্রেজ, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অবজেক্ট। ওকে, তো আমি অবজেক্ট নিয়ে আরো দুটো কথা বলবো, যেটা অবজেক্টকে আমরা কতভাবে ভাগ করতে পারি। বলতে পারো হাউ কাইন্ডস অফ অবজেক্ট, হাউ মেনি কাইন্ডস অফ অবজেক্ট। তখন there are two types of objects. They are direct object and indirect object. এখন ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট আমরা চিনবো কিভাবে? অ্যাজ এ সিম্পল ম্যাটার, খুবই সিম্পল একটা কথা মনে রাখলেই আমাদের চলবে। ইনডাইরেক্ট আর ডাইরেক্ট, ব্যক্তিবাচক আর বস্তুবাচক, এই দুইটা চিনলেই হবে। ব্যক্তিবাচক বা প্রাণীবাচক, যাতে প্রাণ আছে এরকম হলে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলবো, আর যখন বস্তুবাচক হবে তখনই আমরা তাকে ডাইরেক্ট অবজেক্ট বলবো। তাহলে অবজেক্ট হলো দুই প্রকার, একটা হলো ইনডাইরেক্ট আর একটা হলো ডাইরেক্ট। তো ইনডাইরেক্টটা হলো কি ব্যক্তিবাচক, আর বস্তুবাচকটা হলো ডাইরেক্ট। তো এই এই বস্তুবাচক ডাইরেক্ট অবজেক্টকেই, বস্তুবাচক অবজেক্টকেই আমরা আবার রিটেন অবজেক্ট বলি, এটা যখন প্যাসিভ ভয়েস করি আমরা নোট করেছি। তো যাই হোক, আমরা এখানে যে একটা সেন্টেন্সে আমরা কিভাবে ইউজ করব এই ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট আমরা কিভাবে ইউজ করব, দেখেন এখানে কিন্তু আমরা লিখেছি যে হি গিভস মি আ পেন, এটা কিন্তু ইনডাইরেক্ট, অবজেক্ট, এটা হলো ডাইরেক্ট অবজেক্ট। তো তাহলে আমরা কিভাবে ব্যবহার করব, যে আগে ব্যবহার করতে হবে ইনডাইরেক্ট অবজেক্ট, পরে ব্যবহার করতে হবে ডাইরেক্ট অবজেক্ট। দেখেন হি গিভস মি আ পেন, এটা হলো ডাইরেক্ট, এই যে ডাইরেক্ট ব্যক্তিবাচক, এ পেন হলো বস্তুবাচক, এটা আমরা ডাইরেক্ট অবজেক্ট বলতেছি। এখানে আমি কিন্তু শর্ট নোট করে দিয়েছি যে এই যে ডাইরেক্ট অবজেক্ট প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট, মানে এখানে কি দিছে হি গিভস মি আ পেন, এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, এটা হলো ডাইরেক্ট অবজেক্ট, তাহলে একে মিলে গেছে যে ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট। ওকে, নেক্সট 2 নম্বরের লজিকটা আমরা কি দিয়েছি, যে ডাইরেক্ট অবজেক্ট যদি আগে বসাতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, যে প্রিপোজিশন এর মধ্য থেকে আমরা টু এবং ফর বা অন্যান্য প্রিপোজিশন আমরা ইউজ করতে পারবো, কোনো অসুবিধা নাই, তবে আমরা টু এবং ফর বেশি হয়। তাহলে ডাইরেক্ট অবজেক্ট প্লাস প্রিপোজিশন টু অর ফর প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন এখানে আমরা উদাহরণ দিয়েছি দুইটা, ফাদার সেন্ট সাম মানি ফর মি। দেখেন এই যে ফর ইউজ করেছি, এই যে এইটা হলো কি ইনডাইরেক্ট অবজেক্ট, এইটা হলো কিন্তু ডাইরেক্ট অবজেক্ট। এই যে সাম মানি, এটা কি ডাইরেক্ট অবজেক্ট। এখানে এইটা হলো কি ইনডাইরেক্ট অবজেক্ট, এইটা হলো কি অ্যান্ড ইমেইলটা হলো ডাইরেক্ট অবজেক্ট। ওকে, তো আমরা কি করলাম, দেখেন যে যখন আমরা ইনডাইরেক্ট, মানে আমরা দুইটা লজিক দিয়েছি এখানে, যে ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট হয়, এই যে হি গিভস মি আ পেন, ইনডাইরেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট, এটাও কিন্তু ইনডাইরেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্টই আছে। ওকে, এখন বলেছি কি 2 নম্বরে বলেছি যে ডাইরেক্ট অবজেক্ট প্লাস প্রিপোজিশন প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট। তো উদাহরণ দিয়েছি যে ফাদার সেন্ট সাম মানি ফর মি, এই যে প্রিপোজিশন, এটা ইনডাইরেক্ট অবজেক্ট, এটা ডাইরেক্ট অবজেক্ট। এখন হি সেন্ট অ্যান ইমেইল ফর মি, এটা হলো ডাইরেক্ট অবজেক্ট, এই যে প্রিপোজিশন, এই যে মি, এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। তো অ্যাট লাস্ট যে কথাটা বলবো, আমরা যখন সেন্টেন্সের স্ট্রাকচার পড়ার সময় আমরা অনেকেই স্ট্রাকচারটা আমরা কনফিউজড হয়ে যাই, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন লিখবো না সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখবো। আমাদের মনে হয় যে অনেকেই মানে এটাকে আমরা
আদর্শ একটা স্ট্রাকচার ধরি, আইডিয়াল স্ট্রাকচার মনে করি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আসলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আসলে এটা আদর্শ স্ট্রাকচার হতে পারে না, কারণ সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে অ্যাডভার্ব বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে। সুতরাং আমরা বলবো যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন এইটাই হলো একটা আদর্শ স্ট্রাকচার। এটা হলো একটা আদর্শ স্ট্রাকচার, যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, কারণ ভার্বের পরে যেটা থাকবে সবগুলোকে আমরা বাকি অংশ বলতে পারি। তো সুতরাং এক্সটেনশন বলতে কি বোঝাবে? অ্যাডভার্ব থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কোনো অসুবিধা নেই। ক্লোজ থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যদি অবজেক্ট বলি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলি, তখন কিন্তু আমাদের অনেক কনফিউজড হয়ে যাবে। হি ইজ এ ডক্টর, হি ইজ হ্যাপি, হি ইজ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, মানে আয়রন ফিলস হার্ড, হ্যাঁ, কটন ফিলস সফট। তখন কিন্তু আমাদের মধ্যে অনেক কনফিউজড হয়ে যাব, আমরা কনফিউজড হয়ে যাব যে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটা, আবার এটা আমরা বুঝতে পারবো না। তো সুতরাং আমরা এটাকে আইডিয়াল স্ট্রাকচার বলবো, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এটাই হলো আইডিয়াল স্ট্রাকচার। আর এইটা আমাদের এটা বললে একটু এই কথাগুলো থেকে যায় যে সাবজেক্ট ভার্ব আবার অবজেক্টও বুঝতে পারে, সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, অনেক কিছুই বুঝতে পারে। সুতরাং আমরা এইটা বলবো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।